প্রত্যেকটা দল তার নিজ নিজ রাজনৈতিক স্ট্যান্ড নেয়। যে পিয়ার পদ্ধতি যে কথাটা, তার আগে যদি কতগুলা কথা বলি আপনাকে, যেমন ধরেন জামাতে তো আরও অনেকগুলো ডিমান্ড আছে, লেভেল প্লেইং ফিল্ড, তারপরে বলতেছে এনসিপি বলতেছে শাপলা তাদেরকে দিতে হবে, না দিলে নির্বাচন হইতে দিবে না, করবে না, শুধু হইতে দিবে না, এই ধরনের কথাও বলছে। এই কোনো কথাটা কোনোটাই সুন্দর না এই সমস্ত জিনিস। কিন্তু আমি তো আগেও বলছি, এখনও বলছি, আপনি এই যে পিয়ার পদ্ধতির কথা জামাত যদি বলে, জামাত কেন বলে? জামাত বলে এই কারণে যে ভেরি সিম্পল, যে জামাত পিয়ার পদ্ধতি হলে 40টা পর্যন্ত আসন সংসদে পেতে পারে, আর পিয়ার পদ্ধতি ছাড়া জামাত 3-4টা পায় কিনা সন্দেহ। সুতরাং জামাত এখানে তার লাভটা দেখতেছে, তার রাজনৈতিক স্ট্যান্ড। পিয়ার পদ্ধতি চায় না যারা চায় না, তারা যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, পিয়ার পদ্ধতি ছাড়া তারা হয়তো 200+ সিট পেতে পারে, আর পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সে 135 থেকে 40টা সিট পাবে। তো ন্যাচারালি আপনি পিয়ার পদ্ধতি সে চাইবে না। আমি এইটা কারোই দোষ ধরছি না, কিন্তু আপনি যদি আমাকে ব্যক্তি একটা লোক হিসেবে রাষ্ট্র মানে দেশ এবং জনগণের কথাটা বলতে বলেন, তাহলে এই যে পিয়ার পদ্ধতি দেশের জন্য ভালো কিনা, কিংবা পিয়ার পদ্ধতি ছাড়া দেশের জন্য ভালো কিনা, এই ব্যাখ্যাটা তো কেউ দিচ্ছে না। বিএনপি বলছে এটা স্থায়িত্ব হয় না, এরকম সরকার। আপনি সরকার স্থায়িত্ব তো এক জিনিস, সরকার স্থায়িত্ব একটা জিনিস। কীরকম, আপনি যদি আমাদের অনেক সংস্কার করার কথা ছিল, আমাদের কিন্তু দৃশ্যমান কোনো সংস্কার হয় নাই, এখন পর্যন্ত এক চুল হয় নাই। ওইটাই একমত হয়েছি, ওইটাই একমত হয়েছি, এইটাই ডিসেন্ট দিছি, আবার এখন গণভোটে ইনফ্যাক্ট অফিসিয়ালি কোনোটা চূড়ান্ত হয় নাই। চূড়ান্ত হয়ে গেলে গণভোটের কোনো প্রশ্নই ছিল না। কাজেই আমি শুনেন, আমি মুখে গল্প করতে পারি, কিন্তু আমি এই আবহাওয়ায় মানুষ, আমি সকাল বিকাল পত্রিকা পড়ি, রাস্তায় হাঁটি, লোকজনের সাথে কথা বলি, টকশো করি, দেখি, সেখানে গল্প করে লাভ নাই। 5ই আগস্টের পর দেশটা ঠিক ওই জায়গায় বসে আছে যেখানে তখন ছিল। খালি হচ্ছে না কোনটা, আয়না ঘরে লোক যাচ্ছে না, বিনা বিচারে হত্যা হচ্ছে না, ওই জঙ্গিবাদের ইস্যুটা আসতেছে না, আপনার ছেলে ঘর থেকে বেরোয় গেলে ঠিকমতো ফেরত আসবে কিনা এই দুশ্চিন্তাটা আপনার নাই, এইগুলা হয়েছে, গোলাগুলি থেমে গেছে। আর আপনি দেখেন তো কি পরিবর্তন হয়েছে? ইনফ্যাক্ট কোনো পরিবর্তনই হয় নাই। হইলে তো আমরা অনেক কিছু দেখতে পারতাম, একদিকে নির্বাচন, আর একদিকে এখনো সংস্কার ঐক্যমত নিয়ে কমিশনের যে বৈঠকগুলো দেখছি সেইটা কিছু হয় নাই, টাইম কিলিং হয়ে গেছে। এটা হয় নাই বলেই তো এখন আমি গণভোটে যাচ্ছি, আমার গণভোটের তো দরকার ছিল না। আর একটা কথা, 5 আগস্টের পরে কেন এই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের ঘাটতি? এই তো ওই যে বললাম, আমি এখন পিয়ার পদ্ধতি চাচ্ছি কেন? ওই যে আমি নির্বাচনমুখী হয়ে গেছি, আমি নির্বাচনে যাব, আমি ক্ষমতায় যাব, আমি ক্ষমতায় যাওয়া অপরাধ ধরতেছি না, নির্বাচন চাওয়াও অপরাধ ধরছি না। কিন্তু আপনাদেরকে তো বিবেচনায় নিতে হবে যে সরকারকে আমরা দাঁড়া করাইছি কোথায়, একটা জায়গায় তো দাঁড়া করাইতে হবে, সে জায়গায় আমরা দাঁড়া করাইতে পারি নাই। এখন এই যেটা বললেন পিয়ার পদ্ধতির সিস্টেম, আমি আপনাকে বললাম, এখন আমার বিবেচনায় যেহেতু কোনো সংস্কার দৃশ্যমান নয়, আরেকটা কথা বলতেছে যে আপনার কি এই যে নির্বাচনটা হয়ে যাওয়ার পর জুলাই সনদ আইনি ভিত্তি সংসদ দিবে, আস্থা রাখবে কেমনে মানুষে? আপনি যদি সংসদে যাওয়ার পর করেনি, এই আস্থা যদি থাকেই মানুষের, আপনারও যদি থাকে, এখন করতে দোষ কি? আপনি যদি করবেনই বলেন, এখন করতে দোষ কি? আপনি যদি দেশটার একটা জায়গায় নিতে চান, আমি তো বলতেছি পিয়ার পদ্ধতির পক্ষে বিপক্ষে আমি না, দেশ এবং জনগণের জন্য পিয়ার পদ্ধতি ভালো নয়। আপনি সরকার দুর্বল হবে সেকেন্ডারি, সরকার দুর্বল হবে মানে আপনার দলের লোকসান হবে। আপনি পিয়ার পদ্ধতিতে সব বাদ দেন, উন্নত বিশ্ব জাপানে কোন পদ্ধতি বড় কথা নয়, 5 বার সরকার বদলায়, ব্রিটেনে এক মেয়াদের মধ্যে 3 বার 4 বার সরকার বদল হয়, ইটালিতে বদল হয়, পদ্ধতি বাদ দেন আপনি, তাতে কি হয়েছে? আপনি এই দল ক্ষমতায় আছে, আমরা দুজন সমর্থন দিছি, সে ভালো করে না, সমর্থন তুলে নিব, আপনি সরকার হবেন, এতে লোকসানটা কোথায়? লোকসান দলের, দল তার একাগ্র চিত্তে তার যে ইচ্ছা, তার যে বাস্তবায়ন, সে যা করতে চাইবে সেটাকে চাপিয়ে দিতে পারবে না বলে পিয়ার চাচ্ছে না। ধন্যবাদ।